স্কলার্স একাডেমি আমাদের একটা নাম। আমরা সদ্যই শুরু করলাম। তো আমাদের ভিশন আসলে অনেক আগে থেকেই। আমরা দেখবো আমাদের রিসার্চ নিয়ে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমরা আস্তে আস্তে সবার সাথে শেয়ার করব। এবং আমরা শুধু অনলাইন না, আমরা একেবারে হাতে কলমে শিখতে চাই, এটাকে সামনে রেখে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে যাওয়ার জন্য শুরু থেকেই স্ট্রাগল করে, অনেক লম্বা সময় ব্যয় করে, তাদের মূল্যবান সময়, তাদের শ্রম, তাদের মেধা খরচ করে, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে না। এর কারণ হচ্ছে একটা বড় যে গাইডলাইনের অভাব। আমরা কোনো যথেষ্ট গাইডলাইন না থাকার কারণে সময় ঠিকই দিচ্ছে তারা, কিন্তু সে সময় থেকে তারা যথেষ্ট পরিমাণে ফলাফল বা তাদের কাঙ্ক্ষিত যে সফলতা সেটা পাচ্ছে না। এটাকে সামনে রেখেই আমরা দেখেছি যে আমাদের কাছে ইন্ডিভিজুয়ালি অনেকেই আসে, এবং বলে যে স্যার আমরা রিসার্চ করতে চাই, আমরা কাজ করতে চাই, পেপার পাবলিশ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম একজন একজন করে আমরা যখন গাইড করতে চাই তখন আমাদের সময়টা লস হয় বেশি। এখান থেকে আমাদের একটা ধারণা যে আমাদের ক্যাম্পাসে আমরা যদি একটা অর্গানাইজ আকারে, একটা সংগঠন আকারে আমরা যদি সেবাটা দিতে পারি, তাহলে ম্যাক্সিমাম শিক্ষার্থী এখান থেকে উপকৃত হবে এবং আমাদের দেশ বিদেশে একটা নেটওয়ার্ক তৈরি হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে আমরা এখানে আমাদের এই সংগঠনটাকে নিয়ে আসছি। যাই হোক, আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আমরা সামনে আমাদের ভিশনকে দেখে আমরা চলবো। তো ওয়েলকাম সবাইকে আমাদের আজকের প্রোগ্রামে। আমরা দেখতে চাই যে আসলে আমরা কারা, আমাদের কাজটা কি। আমরা সিম্পলি বলবো যে এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা আমাদের রিসার্চারদের, বিশেষ করে ইয়ং রিসার্চার যারা নিজেদেরকে রিসার্চে বিল্ড আপ করতে চান, নিজেদের কেরিয়ারকে রিসার্চে নিয়ে একটা ভালো জায়গায় যেতে চাই, তাদের জন্য আমাদের একেবারে একাডেমিক রাইটিং থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ট্রেনিং সেশন এবং তাদের মেন্টরশিপ সহ সাকসেসফুলি তাদের পাবলিকেশন পর্যন্ত আমরা তাদেরকে নারিশ করবো। এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাত্রা। তো আমাদের অবজেক্টসগুলো যদি আমরা দেখি, আমাদের অবজেক্টিভসগুলোর মধ্যে আমাদের প্রথম হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা করে, বা প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেক রিসার্চার এক একজন একটা করে ডাইনামিক রিসোর্স হবে। আমাদের ডাইনামিক রিসোর্স হবে, পৃথিবীর যেখানে যাবে যেন তাদের সফলতা অন্যকে যেন ঈর্ষান্বিত করে। তারা যেন বুঝতে পারে যে না, বাংলাদেশের ছেলেপেলে, বাংলাদেশের রিসার্চার যারা আসে, তারা কখনোই খারাপ নয়, তারা ভালো, তারা এক একটা অ্যাসেট। এই জন্যই আমাদের এটা স্কিল ডেভেলপমেন্ট আমাদের একটা লক্ষ্য, এবং সেটা আমরা চাই একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন বা প্র্যাকটিক্যাল সেশনের মাধ্যমে তারা কিভাবে সেগুলো করবে। আর এই কাজগুলো একা হয় না, কখনোই একা হয় না। রিসার্চ কখনো একা করা যায় না। এটা জাস্ট কোনো এসে রাইটিং নয় যে আমি একা একা লিখলাম আর হয়ে গেল। এই জন্য আমাদের মেন্টর দরকার। এই জিনিসটা আমি গুরুত্ব দেব। পৃথিবীতে আমরা যত ভালো মানুষই দেখি, প্রত্যেকেরই এক একজন মেন্টর আছে। কারো না কারো গাইডেন্সে থেকে উনি ভালো করেছেন, কারো না কারো গাইডেন্সে থেকে উনি সফলতার শিখরে পৌঁছেছেন। আমি যদি বলি একা একা কেউ বড় হয়েছে, এটা অসম্ভব কথা। কেউই কখনো একা একা বড় হয়নি, সবারই গাইড আছে পিছনে। আমরা যদি দেখি গাইড আছে, আমরা যদি দেখি আমাদের ছোটবেলায় আমাদের বাবা মা আমাকে গাইড করেছে, স্কুলে আমাদের কোনো না কোনো শিক্ষক আমাদেরকে গাইড করেছে। আমরা যদি দেখি অনেক সময় আমাদের আমরা দেখি আমাদের এক বন্ধু আর এক বন্ধুকে গাইড করে, এটাও হয়। সো আমরা আমাদের মেন্টরশিপটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মেন্টরশিপটা কনফার্ম করতে চাই। এরপরে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। বর্তমান সময়ে আমরা যদি বলি, সব থেকে বড় টুলস হচ্ছে নেটওয়ার্কিং। পৃথিবীর যে জায়গায় আমরা যাই না কেন, আমাদের যদি নেটওয়ার্ক পোর হয়, আমাকে কেউ রিস্ক করতে পারবে না। আমাকে রিস্ক করতে না পারলে আমার ভ্যালু হবে না, এটাই স্বাভাবিক। এই নেটওয়ার্কিংটা আমাদের জন্য বহুত জরুরি। যে আমরা যে যেখানেই থাকি না কেন, একটা যদি সুন্দর নেটওয়ার্কের মধ্যে আমরা থাকি, তাহলে একজন আরেকজনকে আমরা ধরতে পারবো, এবং আমরা আমাদের সুন্দর একটা যে এনভায়রনমেন্ট রিসার্চের বা আমাদের লাইফের সবটাই আমরা পেয়ে যাবো। এরপর আমাদের আসছে যে রিসোর্স অ্যাক্সেস, অর্থাৎ আমি যে কাজটা জানি, আমার কাছে যতটুকু এক্সপার্টিস আছে, এইটা আমরা একজনের আরেকজনের কাছে শেয়ার করতে পারি। এবং এক্সেসগুলো কিভাবে আমরা পাবো, বর্তমান সময় আমরা যদি দেখি আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে এটা একটা মারাত্মক। আমরা যদি দেখি আমাদের দেশের কথাই যদি আমরা বলি, অনেক রিসোর্স আছে আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে যেগুলো আমাদের অ্যাক্সেস নাই, আমরা যেতে পারি না সেই সমস্ত জায়গায়। অনেক পেপার আছে আমার ডিপার্টমেন্টের, আমার সাবজেক্টের একটা পেপার আমার দরকার,
দেখা যাচ্ছে ওই পেপারটা আমি যখন ডাউনলোড করতে চাই আমাকে বলা হচ্ছে আপনাকে পেমেন্ট দিতে হবে, এবং সেটা কম নয়। একটা পেপার যদি আমার কাছ থেকে 50 ইউরো চায়, 100 ইউরো চায়, $100 চায়, সেটা কত? আমাদের জন্য কি সেটা সম্ভব কিনা, ছাত্রদের জন্য সম্ভব কিনা? বা আদার্স কোনো টুলস আমাদের, যদি আমরা বলি যে আমাদের পাওয়ার পয়েন্টের বা অন্যান্য কাজে বা এক্সেলের বিভিন্ন, আমাদের MS ওয়ার্ডের বিভিন্ন ফাংশনিং এর যে টুলসগুলো, অনেক সময় আমাদের কাছে পেমেন্ট চায়। তো এই রিসোর্সগুলো আমাদের কাছে কি করে ইজিলি অ্যাক্সেসেবল হয়, আমরা কি করে সেটা শেয়ার করতে পারি, আমাদের এখানে একটা অবজেক্টিভ সেটা। তারপর যদি আমরা দেখি যে আমাদের আরেকটা ওয়ে, যে আমরা দেশের বাইরে যেতে চাই কিভাবে। অনেকেরই ইচ্ছা, আমরা অনেক ছাত্রদের কাছে কথা শুনি যে সেলফ ফিন্যান্সে যাবে দেশের বাইরে, মারাত্মক সেলফ ফিন্যান্সে যাবে, কি করবে গিয়ে? এবং আমার এক প্রতিবেশী, আমার পাশে একটা ছেলে 1 কোটি টাকা খরচ করে অস্ট্রেলিয়া গেল, একে আমার ডোর টু ডোর, আমার ফ্ল্যাটের অপোজিটেই। ইন্টারমিডিয়েট পাস করেছে, এখানে আর পড়ালেখা করলো না, বাবা মায়ের টাকা পয়সা আছে, 1 কোটি টাকা সে ইনভেস্ট করে অস্ট্রেলিয়া চলে গেল। এই 6 তারিখে, গত 6 তারিখে ফ্লাইট ছিল। কি পরিমাণ ইনভেস্ট, এটা তো সবার হবে না। ও হয়তো ব্যাক করবে না, ওর ইন্টেনশন আলাদা, সে হয়তো আর বাংলাদেশে ব্যাক করবে না, ফ্যামিলির কোনো পিছু টান নাই। হ্যাঁ, এটা কি সবার আছে? এটা কি সম্ভব সবার পক্ষে? সেজন্যই আমাদের টার্গেট যে আমরা যারা রিসার্চ করব, আমরা প্রত্যেকে যেন আমাদের একটা একেবারে প্রেস্টিজিয়াস একটা করে স্কলারশিপ পাই, এর ওয়েটাকে, সেটা আমাদের একটা টার্গেট থাকবে, আমরা এস্টাবলিশ করব। এরপরে আমাদের আরেকটা আছে, এরপর হচ্ছে আমাদের হায়ার এডুকেশন। আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিভাবে আমাদের এক্সপার্টিস অন্যদের সাথে এক্সচেঞ্জ করব, এবং আমাদের একটা ডিগ্রি হবে। এই জন্যই আমরা চাই যে আমাদের হায়ার এডুকেশনে আমরা আমাদের যারা আমাদের মেম্বার বা আমাদের এই অর্গানাইজেশনের সঙ্গে যারা থাকবে, যারা সংশ্লিষ্ট থাকবে, এদেরকে আমরা এইভাবে নারিশ করবো যাতে তারা তাদের হায়ার এডুকেশনটা কনফার্ম করতে পারে এবং স্মুথলি যাতে তারা যাইতে পারে। এটা আমাদের একটা টার্গেট। আমরা আশা করি এই যাত্রা আমাদের সুফল হবে, সফল হবে। হ্যাঁ, আমরা যদি দেখি যে আমাদের আসলে বেনিফিটসটা কি, আমাদের এই অ্যাসোসিয়েশন বা আমাদের যদি বলি এই একাডেমির সঙ্গে থাকলে আমার সুবিধাটা কি হবে, আমি কি বেনিফিটটা পাবো। আমরা সিম্পলি জানি, সিম্পলি আজকে আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস, আমরা আস্তে আস্তে আমাদের শিডিউলগুলো বা আমাদের স্কেজুলগুলো আমরা ঠিক করবো। তো আমরা যদি দেখি, প্রথম হচ্ছে আমাদের ইমপ্রুভ রিসার্চ অ্যান্ড একাডেমিক রাইটিং স্কিলস। আমরা দেখবো প্রথমে যে আমরা একাডেমিক এবং রিসার্চ যে পেপার বা আর্টিকেল বা ম্যানুস্ক্রিপ্ট আমরা যেগুলো লিখি, সেগুলোতে আমরা কি করে আমাদের স্কিলস ডেভেলপ করতে পারি। এক্সেস হ্যান্ডস অন ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপস। আমরা সিম্পলি আজকে যেরকম আমাদের হলো, এরকম আমরা ইনস্ট্যান্ট বসে একটা পেপার লেখা শিখবো, ইনস্ট্যান্ট। এরকম হবে না? সুন্দর একটা সিস্টেম আমরা চাই। আমরা বিভিন্ন গ্রুপ, আমি সামনে সে কথাগুলো বলছি। এরপর আমাদের হচ্ছে রিসিভ এক্সপার্ট মেন্টরশিপ। যে কথাটা আগেই বলছিলাম, আমাদের প্রত্যেকেরই মেন্টর দরকার। আমার ভিতরে যতটুকু আছে এতটুকু নারিশ করার জন্য আমার একজন গাইড দরকার, একজন সুপারভাইজার দরকার, যিনি আমাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন। এটা আমাদের ইরেসপেক্টিভ অফ ডিসিপ্লিন, আমাদের যা যা ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিন অনুযায়ী আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কানেক্ট উইথ এ নেটওয়ার্ক অফ রিসার্চার্স। আমরা যদি বলি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রিসার্চার আছেন, তাদের সাথে কানেকশন। আমরা যদি বলি ওভারসিজ কানেকশন, আমাদের দেশের বাহিরে আমাদের গ্রাজুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক গ্রাজুয়েট দেশের বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের অনেক বড় বড় সুন্দর মানে রিকগনাইজ রিসার্চ ইনস্টিটিউটে আছেন। ওনাদের সাথে কিভাবে আমরা কানেক্ট করতে পারি। আমরা জানি আমাদের ইউনিভার্সিটির একটা কি বলবো যে মোটো আছে এরকম, যে ওভারসিজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আদার্সের মাধ্যমে আমাদের ইন্টারন্যাশনাল রিসার্চার যারা আছে আমাদের অ্যালামনাই, ওনাদের সাথে কানেকশন করে দেওয়ার। আমরাও চাবো আমাদের পার্সোনালি আমাদের কমিউনিকেশনের মাধ্যমে সেটা করা। ইনহ্যান্স ক্যারিয়ার অ্যান্ড পাবলিকেশন অপরচুনিটিস। আমরা সিম্পলি জানি যে আমাদের রিসার্চের আউটপুট হচ্ছে আমাদের পাবলিকেশন। আমি রিসার্চ যতই করি না কেন, একটা রিসার্চের সব থেকে একেবারে ভিজিবল যেটা, সেটা হচ্ছে তার ফাইন্ডিংসটা। একজন মানুষ মাঠে প্রচুর রিসার্চ করলো, অনেক কিছু করলো, কিন্তু সেটা পাবলিকেশন নাই, এটা মানুষ জানবে না, তার রিকগনিশন হবে না। তো আমাদের টার্গেট হচ্ছে পাবলিকেশন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি আমাদের ট্রেনিং প্রোগ্রামসগুলোর মধ্যে আমরা যেটা বলেছি, আমাদের এক্সপেরিমেন্ট বা স্টাডি ডিজাইন আমরা দেখব। আমরা জানি যে আমাদের এক্সপেরিমেন্ট আমাদের কিছু কিছু জায়গায় আছে, যে বিশেষ করে আমরা যদি বলি যারা সোশ্যাল সায়েন্সের বাইরে, আমরা বিশেষ করে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের যারা আমাদের একদম ল্যাব বেস রিসার্চ আছে, ল্যাব বেস, আমাকে ল্যাবে ফিল্ডে কাজ করতে হবে। আর কিছু কিছু আছে স্টাডি, যেগুলোতে আমাদের ল্যাব লাগবে না, মাঠ লাগবে না,
সেগুলো আমরা সিম্পলি সার্ভে, কোশ্চেনিয়ার বা সেকেন্ডারি ডাটা ব্যবহার করে করি অনেক সময়। যারা আর্টস বা হিউম্যানিটিজে পড়ে বা অন্যান্য আমাদের আদার্স যে ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিনে আমাদের প্র্যাকটিক্যালি একেবারে এক্সপেরিমেন্ট লাগে না, কিন্তু সেখানে স্টাডি লাগে। আমরা কেস স্টাডি করি, বিভিন্ন সার্ভে করি ইত্যাদি, ডেটা সেকেন্ডারি ডেটা ব্যবহার করে সেটাও আমরা শেখাবো, যে সেটাও আমরা জানবো যে সেটা কিভাবে আমরা পাবো। আচ্ছা, এরপরে আমাদের ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন। ডেটা অ্যানালাইসিস আমরা জানি যে আমাদের রিসার্চের একদম যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, আমাদের রিসার্চ করার পরে, রিসার্চের ফাইন্ডিংটা পাওয়ার পরে আমরা যে র ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করে র ডেটাগুলো পাই, এই ডেটা প্রসেস করাটা একটা আলাদা ইন্টেলিজেন্সি। এবং এখানে হচ্ছে সুইটনেস। ডেটা যদি আমরা অ্যানালাইসিস করতে না পারি, আমার ফাইন্ডিংসটা কিন্তু সুন্দর হবে না এবং আমি ইন্টারপ্রেট করতে পারবো না। এই জন্য আমাদের টার্গেট হবে ডেটা অ্যানালাইসিস করা। ডেটা অ্যানালাইসিসের কি ধরনের টুলস আছে, কি ধরনের সফটওয়্যার আছে, তারপর আমরা আমাদের এক্সপার্টিস দিয়ে আমরা সেগুলো একদম A to Z দেখাবো। অনেক সময় হয় কি, সুন্দর ডেটা কালেক্ট করেছে কিন্তু অ্যানালাইসিস না করার বা অ্যানালাইসিসটা ঠিক মতো না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা ভালো ফাইন্ডিংসটা মানুষের সামনে প্রকাশ করতে পারছে না। ডেটা আছে কিন্তু অ্যানালাইসিসটা পোর হওয়ার কারণে আমরা দেখেছি আমাদের যদি ওয়েস্টার্ন বা আমরা যদি ইউরোপ, আমেরিকা অথবা আদার্স ডেভেলপড কান্ট্রিগুলো রিসার্চ দেখি, একেবারেই মনে হচ্ছে রিসার্চটা তো এটা তো আমরাও করেছি এরকম মনে হচ্ছে, কিন্তু তাদের ডেটার প্রেজেন্টেশন অ্যানালাইসিসটা অন্য স্কেলে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের রিসার্চগুলো ভালো ভালো জার্নালে পাবলিশ হয়, অথচ সেম ডেটা, কাছাকাছি ডেটা আমাদের পাবলিশ হয় না। এর কারণ হচ্ছে আমরা প্রেজেন্টেশন করতে পারি না, আমাদের ডেটাগুলো ঠিকভাবে অ্যানালাইসিস আমরা করতে পারি না। এরপর আমাদের হচ্ছে রিসার্চ পেপার রাইটিং টেকনিক্স, একদম হাতে কলমে আমরা সেটা শিখাই দেবো। জার্নাল সিলেকশন অ্যান্ড পাবলিকেশন স্ট্র্যাটেজিস, আমরা আমার জার্নালটা, আমার আর্টিকেলটা, আমার ম্যানুস্ক্রিপ্টটা কোন জার্নালে দিলে সুইটেবল হবে বা ইজিলি সেটা অ্যাকসেপ্ট হবে, সেগুলো আমরা হাতে কলমে শেখাবো এবং স্ট্র্যাটেজি জানাবো। প্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, আমরা ডেটাকে বিভিন্ন সেমিনারে, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন সভায় বা বিভিন্ন জায়গায় কিভাবে প্রেজেন্ট করা যায় সেটাও আমরা হাতে কলমে আমাদের এখানে শেখানোর ব্যবস্থা করি। এরপর হচ্ছে গাইডলাইন্স টু ফাইন্ড হোস্ট রিসার্চার আর সুপারভাইজার। এইটা একটা মারাত্মক বিষয় যে আমরা যারা দেশে রিসার্চ করতে চাই, আমাদের এইমটা কি, আমি দেশে রিসার্চ করে প্রথম থেকেই দেশে রিসার্চ করব নাকি দেশে রিসার্চ করে দেশের বাইরে গিয়ে আবার রিসার্চ করবো, কোনটা? আর আমরা জানি যে আমাদের একজন সুপারভাইজার দেশের বাইরে একজন হোস্ট রিসার্চার বা প্রফেসরকে ম্যানেজ করাটা বড় একটা চ্যালেঞ্জিং জব, এবং অনেকগুলো জায়গায় আমাদের দুর্বলতা থাকার কারণে আমরা এই কাজটা ভালোভাবে করতে পারি না। এই জন্য একজন প্রফেসরকে কিভাবে মেইল করলে উনি কনভিন্স হবেন, কিভাবে ওনাকে কোন হেডে কোন সময়ে কিভাবে ওনাকে নক করলে উনি আমার মেইলটাকে রেসপন্স করবেন, আমরা এগুলো শেখাবো। এটা আমাদের টার্গেট। এবং তার সঙ্গে আমরা যতটুকু পারি কমিউনিকেশন করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, আমরা যদি এখন দেখি আমাদের ওয়ার্কশপস এবং মেন্টরশিপ অপরচুনিটি যেটা আছে, সেটা আমরা দেখবো যে আমাদের লাইভ ওয়ার্কশপস আমরা করতে পারি। আমাদের হাতে US বেসড কিছু রিসার্চার আছে, জাপানে আছে, কোরিয়ায় আছে। আমরা তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন করব এবং তারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে তারা আমাদের ক্লাস নেবে। যারা আমরা সরাসরি আমাদের এখানে ফিজিক্যালি ক্লাস করব, পাশাপাশি আমাদের অনলাইন ভিত্তিক একটা থাকবে, অপরচুনিটি থাকবে, সেখানে আমরা ওভারসিজ রিসার্চারদের সাথে আমরা আমাদের এগুলো পাবো। 1-to-1 মেন্টর আমরা যদি বলি যে একেবারে একজন একজন করে ধরে, সেটাও আমরা করতে পারবো। এবং আমাদের হ্যান্ডস অন ট্রেনিং, রিসার্চ টুলসের এবং বিভিন্ন ডিসকাশন এবং পিয়ার লার্নিং, এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো আশা করি এটা আমাদের টার্গেট। এরপরে নেটওয়ার্কিং কোলাবোরেশন, সেটা আমরা আগেই বলেছি যে এটা মোটামুটি আমাদের জয়েন্ট একাডেমিক রিসার্চ কমিউনিটি হবে। আমাদের অল ডিসিপ্লিনের লোকজন এখানে থাকবে। আমরা অনেকে এখানে, আমার মনে হয় যখন ফর্ম পূরণ করেছে, অনেকে বলেছে ভাই আমরা তো ইংলিশের, আমরা তো আর্টসের, আমরা তো অন্য ডিসিপ্লিনের। বর্তমান সময়ে আমরা যদি দেখি সারা ওয়ার্ল্ডে যে রিসার্চগুলো ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, সেই রিসার্চগুলোর ভ্যালুটাই বেশি সারা ওয়ার্ল্ডে। ইন্টারডিসিপ্লিনারি হচ্ছে যেখানে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, আবার সেখানে সোসিওলজি, আবার সেখানে ইকোনমিক্স রিলেটেড আছে। সবগুলোই কোনো না কোনোভাবেই, আমরা যদি বলি স্ট্যাটিস্টিক্স এমন একটা সাবজেক্ট কোথায় লাগে না, ম্যাথমেটিক্স কোথায় লাগবে না, সব জায়গায়। আবার ইংলিশ কোথায় লাগবে না, ইংলিশ লিটারেচার, আপনার ইংলিশ যদি আপনার প্রফিসিয়েন্সি ভালো থাকে, আপনি যদি ইংলিশে ভালো পড়েন, আপনি যদি ইংলিশ রাইটিং সুন্দর হয়, আপনার পেপার অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটিস বেড়ে যায়, খুবই স্বাভাবিক। লিটারেচারের আর একটা সুইটনেস আছে, আমরা এগুলো দেখব আমাদের বিভিন্ন কমিউনিটির সাথে। আমাদের ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্টসগুলো আমরা রান করবো বিভিন্নভাবে। তারপর আমাদের কনফারেন্স এবং সেমিনার, আমরা যদি বলি আমরা বিভিন্ন কম্পিটিশনে
আমাদের কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট হবে এবং আমরা আমাদের এখান থেকে আমাদের একাডেমিক থেকে গাইডলাইন দেওয়া হবে এবং বিভিন্ন কনফারেন্সে আমরা পার্টিসিপেট করব। আমাদের সারা দেশে এবং দেশের বাইরে যেখানে যখন সুবিধা হবে আমরা সেটা নালিশ করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের গ্লোবাল রিসার্চের অপরচুনিটি, যেটা একটু আগে আমি বলেছি, এগুলো আমাদের সুযোগ থাকবে। এই আমরা এখন একটু দেখি যে আমাদের এখানে একটা ডেটা, সারা ওয়ার্ল্ডে কয়েকটা দেশের জাস্ট ডেটা, পিএইচডির অনারিয়াম বা পিএইচডির স্যালারি এখানে কয়েকটা দেশের কম্পারিজন দেওয়া আছে। আমরা যদি দেখি, এটা আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করা। জাপানে পিএইচডির অন অ্যান অ্যাভারেজ যে অনারিয়াম দেওয়া হয় 1,43,000 সামথিং টাকায় অন অ্যান অ্যাভারেজ। এর কমও হবে বেশি হবে, এটা সিটি টু সিটি ভেরি করে, মান্থলি স্যালারি। আচ্ছা, এরপর যদি আমরা ইউএসএ তে দেখি, ইউএসএ তে দেখা যাচ্ছে কত, 5,26,000 সামথিং মান্থলি স্যালারি। আচ্ছা, আমরা যদি অস্ট্রেলিয়ায় দেখি, অস্ট্রেলিয়া 1,92,000, ইংল্যান্ডে যদি দেখি 1,24,000 সামথিং, জার্মানিতে যদি দেখি 3,18,000 সামথিং, এরকম। অর্থাৎ এটা কিন্তু তাদের পিএইচডির অনারিয়াম, মান্থলি অনারিয়াম পিএইচডি। আমরা কত স্যালারি পাই? বাংলাদেশের প্রফেসরদের স্যালারি কত? হ্যাঁ হ্যাঁ, আমাদের বেসিক হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 78,000 ম্যাক্সিমাম। বাংলাদেশের যে মানে আমরা একদম গ্রেড 1 ম্যাক্সিমাম হচ্ছে 78,000 ম্যাক্সিমাম। হ্যাঁ, এরপরে আরো কিছু সব মিলে হয়তো লাখ বা ক্রস করে, কিন্তু প্রফেসর হইতে কত বছর সময় লাগে? অ্যাটলিস্ট 12 বছর। আচ্ছা, এটা জাস্ট আমি একটা বললাম যে এটা আসলে এই স্যালারিটা হচ্ছে একদম বিলো, আমরা বলি একদম অ্যাভারেজের একটা স্ট্রাকচার। এর উপরে অনেক স্যালারি আছে, এটা ল্যাব টু ল্যাব ভেরি করবে, তার এক্সপার্টিস অনুযায়ী ভেরি করবে, দেশের অবস্থা অনুযায়ী ভেরি করবে। এবং আমরা যদি বলি, আচ্ছা আমরা যদি স্কলারশিপে যেতে চাই, কোন দেশকে চয়েস করব? হ্যাঁ, কোন দেশ? ইউএসএ, তাই না? ইকোনমিক্স বলছে ইউএসএ, তাই তো? ব্যাপারটা কিন্তু আসলে উল্টা। হ্যাঁ, ইকোনমিক্স আমাদেরকে এখানে দেখাচ্ছে উল্টা, কিন্তু এটা আসলে নির্ভর করে ওই দেশের পারিপার্শ্বিক অবস্থার উপর। ইউএসএ যেমন স্যালারি বেশি, ইউএসএ বাসা ভাড়া দিতে গিয়ে জীবন বের হয়ে যাবে। এটা তো এখানে বাসা ভাড়া কত নেবে জানা আছে? 2 লাখ। হ্যাঁ, বাসা ভাড়া কিন্তু এখানে একটা গলার কাটা। ইউএসএ, কানাডা, ইংল্যান্ড, এই সমস্ত দেশ হচ্ছে কি, এরা কখনোই সাবস্ট্যান্ডার্ড কোনো বাসা কাউকে দিবে না। লিভিং এর জন্য যে সাবস্ট্যান্ডার্ড বাসা, এগুলো আপনাকে যে বাসা দিবে সে বাসা স্ট্যান্ডার্ড একটা বাসা দেবে, স্ট্যান্ডার্ড ভাড়াই তারা কেটে নেবে। কারণ ওরা যেহেতু এই বলবো যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, যার কারণে তাদের অ্যাকোমোডেশনগুলো ওভাবে ডিজাইন করা, আর ভাড়াটাও এই কারণে বেশি। টাকা দিবে ঠিকই, কিন্তু টাকা কিন্তু নিবে। তো লিভিং কস্ট সেখানে বেশি হবে, সেখানে আপনার এই থাকা খাওয়া সব কষ্টে বেশি হবে। পক্ষান্তরে আমি যদি বলি এশিয়ান কান্ট্রি হিসেবে জাপানে যদি আপনি যান, এখান থেকে সেভিংস কোন দেশে বেশি হবে? সেভিংস কোন দেশে বেশি হবে? সেভিংস। এইগুলো আমাদের খোঁজ রাখতে হবে যে আমি যে দেশ চয়েস করতেছি আমার স্কলারশিপের জন্য, সেই দেশটার ফুড হ্যাবিট, সেই দেশটার কালচার, সেই দেশটার বাসা ভাড়া ইত্যাদি জেনে আমাকে পদক্ষেপ নিতে হবে। কারণ হলো টাকা আমাকে স্কলারশিপ বেশি দিচ্ছে, হ্যাঁ, কিন্তু দিন শেষে থাকছে না, লাভ কি হলো? আসলে আমরা দেশের বাইরে যেতে চাই কেন? কোশ্চেন, মেইনলি টাকা। শিওরলি? নাকি ফ্যাশন, নাকি ভ্রমণ? কোনোটাই না। আমরা চাই আমাদের কিছু আর্নিং হোক, আমাদের লাইফটা একটু স্বাচ্ছন্দ্যময় হোক, আমরা কিছু আর্নিং করি, এটাই সত্য। আমরা যারা দেখেছি যে আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা পিএইচডি করতে যাই, দিন শেষে কম বেশি সবাই একটা হ্যান্ডসাম মানি নিয়ে আসে, সবাই। এবং এটা সম্ভব হয় এজন্যই সম্ভব হয়, আমাদেরকে যে টাকা দেওয়া হয় আমরা আসলে না খেয়ে সেটা সেভ করি। ওরা যে টাকা গুনে দেয়, যে দেশেই হোক, ওরা যে টাকা গুনে আমাদেরকে দেয়, যে অ্যালাউন্সটা দেয়, যে বাসা ভাড়ার জন্য যে টাকাটা দেয়, খাওয়ার জন্য যে টাকাটা দেয়, তারা গুনেই দেয় যে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আমরা খাই, তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি থাকি, আসলে টাকা থাকবে না। আমরা বাসায় কি করি? আমরা বাসায় রান্না করে খাই। আমরা কি করি? আমরা একটা বিলো স্ট্যান্ডার্ড বাসায় থাকি, আমরা হয়তো অনেক সময় শেয়ার করে থাকি কারোর সাথে, এইভাবে টাকাটা সেভ হয়। রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে আসলে টাকাটা সেভ হওয়ার খুব বেশি সুযোগ নাই। আমরা সেভ করি আমাদের প্রয়োজনে, আমাদের নিজেদেরকে কষ্ট করে। আপনি যদি রেস্টুরেন্টে খাইলে কি হবে? রেস্টুরেন্টে খাইলে আপনার পকেটের বিশাল মানি যাবে। সেক্ষেত্রে আমরা বাঙালি হিসেবে বাসায় রান্না করে খাবো, এখানে আমার অনেক সেভ। বাসার থেকে যাওয়ার সময় কিছু মশলা নিয়ে যাবে,
হ্যাঁ, কিছু চাল, কিছু, তারপর আমাদের খাবার অভ্যাসটা তো আলাদা, যার কারণে কিছু সেভিংস, একে ফ্রিলি ফ্র্যাঙ্কলি এটা বলছি, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে। আমাদের এক্ষেত্রে দেশ চয়েস করার ক্ষেত্রে এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলস আমাদের পরের ক্লাসগুলোতে বা পরে আমরা সেশন অনুযায়ী এগুলো ডিটেলস আলোচনা করব। আমি বলবো আমরা যদি প্রথম থেকেই আমাদের কোনো ফ্যাশন থাকে কোনো দেশের প্রতি, কোনো কান্ট্রির প্রতি, কোনো রিজনের প্রতি, সেটা শুরু থেকেই আমাকে তাহলে ওইভাবে প্রিপারেশন নিতে হবে, যেন আমি অমুক দেশে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, হয়তো একেবারে টার্গেট করে বলা যাবে না যে আমি ওই দেশেই হবে স্কলারশিপ, এমনটা না, বাট টার্গেট করাটা ভালো। তাতে করে সুবিধা হবে কি, আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে। কারণ এখানে আমি একটা স্যাড নিউজ বলি, আমাদের ডিপার্টমেন্টেরই এক স্টুডেন্ট জাপানে গেল মনোবসতি। মনোবসের স্কলারশিপ যেটা দেয় সেটা কিন্তু এত না, এটা আমি পিএইচডির যেটা ধরেছি এটা বেশি। মনোবসের স্কলারশিপ আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে 1,50,000 ইয়েন। 1,50,000 ইয়েনে কত টাকা হয়? এত টাকা কিন্তু হবে না, এটা কিন্তু টাকায় আমি কনভার্ট করেছি। এটা হচ্ছে 1,80,000 ইয়েন যাদেরকে দেয়, যারা টোকিওতে থাকে বা আশেপাশে বড় সিটিগুলো থাকে, মেগা সিটির। আমরা জানি সব বড় সিটিগুলোতে লাইফ এক্সপেন্সিভ হিসেবে সেখানে অনারিয়াম একটু বেশি দেওয়া হয়, তাই না? ফ্যান লাগবে না? হ্যাঁ, তো আমাদের ডিপার্টমেন্টেরই এক স্টুডেন্ট জাপানে গেল পিএইচডি করতে গিয়ে সে 6-7 মাস কাটানোর পরে সে সেখান থেকে সুইচ করলো কানাডায়। সে আর জাপানে থাকলো না। ওই প্রফেসর কি বাংলাদেশি স্টুডেন্ট পরে নেবে? আমরা জানি একজন পিএইচডি স্টুডেন্ট একটা প্রফেসরের জন্য কত বড় একটা হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, বাংলাদেশে আমরা রিসার্চ নিয়ে এত বেশি ভাবি না বা এর কারিশমা দেখি না। পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোই রিসার্চ নির্ভর। তাদের খাওয়া থেকে শুরু করে তাদের টেকনোলজি সব কিছু একেবারে প্র্যাকটিক্যালি তারা রিসার্চ থেকে বের করে নিয়ে এসে তারা কাজে লাগায়। যার কারণে একজন প্রফেসরের তার পরবর্তী বছরের স্যালারির গ্রোথ নির্ভর করছে তার রিসার্চের উপরে, তার পাবলিকেশনের উপরে। এখন একটা পিএইচডি স্টুডেন্ট সে ডিজাইন করে 6-7 মাস 8 মাস ধরে ডিজাইন করে একটা পিএইচডি স্টুডেন্টকে এনরোল করালো, সেই ছেলে যদি চলে যায় তার কি অবস্থা হবে? এই প্রফেসর কিন্তু পরবর্তীতে আর বাংলাদেশি স্টুডেন্ট কখনোই রিকমেন্ড করবে না। এরকম বহুত ঘটনা ঘটেছে আমরা জানি, এবং সেগুলো খুবই খারাপ। এই জন্য কোনো দেশে যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে, হ্যাঁ, যে আমি এই স্কলারশিপটাকে এনজয় করবো কিনা। যদি না করি তাহলে আমি সেখানে কেন লিখবো? অযথা প্রফেসরকে কেন আমি পেইন দেব? তো আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টও পরে কানাডায় গেছে, যাই হোক সেটা পরের ইতিহাস। তো আমি যদি বলি যে আমাদের দেশ হিসেবে এক একটা দেশের এক এক রকম ফ্লেভার আছে। আমাদের এশিয়ান কান্ট্রি হিসেবে জাপান একটা ভালো, আমি বলবো। এর মানে এই নয় যে জাপানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি। জাপান এই কারণেই ভালো, জাপানের রিসার্চটা হচ্ছে একেবারে আমেরিকার সাথে কোরিলেটেড করে রিসার্চ করা, এবং জাপান থেকে ইউএসএ যারা মুভ করতে চায় তাদের জন্য ইউএসএ মুভ করা খুবই সহজ। জাপানের রিসার্চারদের জন্য একটা প্রায়োরিটি, কারণ জাপান ইউএসএর সাথে খুব বড় ভালো ধরনের ফ্রেন্ডশিপ। এবং আমরা দেখেছি জাপানে আরেকটা জিনিস, জাপানে কালচারাল শকটা কম। যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম না থাকে তাহলে জাপানে কালচারাল এই শকটা কম, কারণ হচ্ছে এরা জাপানে কোনো মানুষের পিছনে লাগে না। রিসার্চারদের বিশেষ করে পিএইচডি স্টুডেন্টদেরকে প্রফেসররা খুব বেশি পেইন দেয় না। হয়রাজ আমরা যতটুকু হিস্ট্রি শুনেছি, কোরিয়ায় ব্যাপক ধরনের প্রেশার, কোরিয়ায় প্রেশার দেয়, চায়নায়ও বহু প্রেশার দেয়। ইভেন ইউরোপের অনেকগুলো দেশে পিএইচডি ছাত্রদের উপর বড় ধরনের নির্যাতনও চলে, মানে মানসিক নির্যাতন ছাত্রদের উপর। এটা কেন হয়? রেসিজম আছে ইউরোপে, প্রচন্ড রেসিজম। ইউএসএ তো আছে কিছু কিছু জায়গায়, কিন্তু জাপানে এরা করে না। হ্যাঁ, যাই হোক, আমরা এটা একটা বিষয়। সো আমার মনে হয় আমাদের সাথে থাকলে আমরা অনেকগুলো জিনিস আস্তে আস্তে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, আমাদের ইউটিউবও খুব দ্রুতই আমরা শুরু করব। আমরা এগুলো একদম প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসগুলো শুরু করতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে একটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমি এখন বলি সবাই এই অ্যাবস্ট্রাক্টটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, 5-7 মিনিট পড়ি, তারপর এই টাইটেলটা আমাকে দেখি কে বের করে দিতে পারে, যে টাইটেল কি হইতে পারে। সবাই পড়ো, হ্যাঁ, সবাই আমরা পড়ি, এটার অ্যাবস্ট্রাক্টটা সবাই পড়ি, দেখি এটার টাইটেল কি হইতে পারে। এটা আমাদের প্রথম একটা লেসন আজকে, ঠিক আছে? সবাই আমরা টাইটেলটা লিখি যে এটার টাইটেলটা কি হইতে পারে আমাদের। হ্যাঁ হ্যাঁ, কি MLE, এটা হচ্ছে মোরিঙ্গা লিফ এক্সট্রাক্ট। হ্যাঁ,
বলো বলো দেখি বলো। Engineers alternatives to antibiotic in Bollywood. আচ্ছা, আর কেউ? আবার আবার আচ্ছা, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে, সলাটারিং এজ। হ্যাঁ, সলাটার এজ, ঠিক আছে, এটা আমাদের একটা কিওয়ার্ড। হ্যাঁ, তারপর যদি আমরা বলি এর ইফেক্ট একটা কিওয়ার্ড। হ্যাঁ, ইফেক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ফ্রি বয়লার, না, বডি পার্টসের কেমন। তারপর ফাইনালি আমরা যদি বলি তাদের গাট, তাদের হচ্ছে এটা যদি বলি আমরা গাট, কোথায় যেন, হ্যাঁ, গাট মরফোলজি। হ্যাঁ, এই যে অবজেক্টিভস এর মধ্যে ছিল এই যে গাট মরফোলজি, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। সো সেগুলো হিসেব করে যদি আমরা দেখি তাহলে সুন্দর একটা টাইটেল এখান থেকে বের হয়। এগুলোকে একটু যদি আমরা স্ট্রাকচার করি কয়েকটা কিওয়ার্ড, সেটা থেকে আমরা খুব ইজিলি আমাদের একটা টাইটেল ছিল হচ্ছে ইফেক্টস অফ সলাটারিং এজ অ্যান্ড মোরিঙ্গা লিফ এক্সট্রাক্ট সাপ্লিমেন্টেশন অন প্রোডাকশন পারফরমেন্স, মিট কোয়ালিটি অ্যান্ড গাট মরফোলজি অফ অ্যান্টিবায়োটিক ফ্রি বয়লার্স। বুঝা গেল? তার মানে এইটা আমাকে বের করা শিখতে হবে। যখন আমি এই রিসার্চগুলো করব, বেশি বেশি করে এর ভিতরে সময় দিব, তখন আমার ভিতরে এরকম একটা ধারণা তৈরি হবে যে এই টাইটেলটা কি হইতে পারে। ঠিক আছে, মোটামুটি এই আমাদের আজকের, যদি আমি বলি যে আমাদের এই পর্যন্তই থাক। এই পর্যন্তই আজকের আমাদের ক্লাস বলতে আমি জাস্ট একটা ওরিয়েন্টেশনের চিন্তা করছিলাম যে এখানে একটা বড় রিসার্চ আছে। আজকে আমাদের এখানে একটা রিসার্চ আছে। আমাদের টোটাল 62 স্টুডেন্ট বা 62 পার্টিসিপেন্ট তারা ফর্ম পূরণ করেছে। আচ্ছা, 62-র মধ্যে আমাদের ডিস্টেন্ট কিছু ফলোয়ার আছে, তারা দূরে, সিবাসু আছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি আছে, আদার্স এরকম কতজন আছে প্রান্ত? হ্যাঁ, সেটা বাদ দিলে বাকিগুলো আমাদের ক্যাম্পাসের ভিতরে। একজন মানুষ রিসার্চ করতে চাইলেই হবে না, এই যে করতে চেয়েছে ফর্ম পূরণ, ব্যাস এতটুকুই শেষ। এই কিন্তু শেষ, এ পর্যন্ত কিন্তু আসতে পারলো না। কথা বোঝা গেল? রিসার্চার হওয়াটা এত সহজ বিষয় নয়। এটা হচ্ছে প্রচন্ড একটা স্পিড লাগবে এবং এটা ধরে রাখতে হবে। এই আমার স্ট্যামিনাটা ধরে রাখতে হবে। এখনই যদি আমি টায়ার্ড হয়ে যাই, একটা পেপার 5 বার 7 বার 10 বার 11 বার 12 বার 13 বার 14 বার 25 বার পর্যন্ত রিজেক্ট হবে। এই ক্ষমতা থাকতে হবে যে এটাকে আমি অ্যাবজর্ব করতে হবে। একটা পেপার যদি 25 বার রিজেক্ট হয়, ওই রাইটারের কি অবস্থা? কিন্তু সে ভয় পায়নি। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এখানে একটা বড় রিসার্চ। আমাদের 64-62 জনের মধ্যে আমরা কয়জনকে পেলাম আজকে? কয়জন? 19 জন। তাহলে বাকিগুলো কি হলো? তার মানে এটা দ্বারা এটা বোঝায় যে রিসার্চ করতে চাওয়া, রিসার্চ করাটা এক জিনিস না। ঠিক আছে, আমাদের এই জন্য যেটা করতে হবে সেটা হলো আমাকে আসলে লেগে থাকতে হবে। রিসার্চের ছোট ছোট থেকে বড় বড় জিনিসগুলো তখনই আমাদের আয়ত্তে আসবে আমরা যখন এটাতে সময় দেবো, একটু একটু করে হলেও সময় দেবো। আমাকে লেগে থাকার টেন্ডেন্সিটা বড় মারাত্মক সুবিধা দিবে আমাদেরকে। হ্যাঁ, এই জন্য লেগে থাকবো। আমাদের অনেকগুলো টুলস আছে। আমি এখন অফ দ্য রেকর্ডে কিছু কথা বলতে চাই। আমি রিসার্চার হইতে গেলে আমাকে প্রথমে কি লাগবে? প্রথম হচ্ছে আমার এই মানে প্রচন্ড ডিটারমিনেশন, মানে ফার্ম ডিটারমিনেশন, যেটা এটা লাগবে যে না আমি কিছু হতে চাই। রিসার্চার কেন হব? এই যে স্যালারির স্ট্রাকচারটা দেখালাম না, এটা হচ্ছে মিনিমাম। এই স্ট্রাকচারটা হচ্ছে মিনিমাম। আমাদের যারা রিসার্চ জগতে ঢুকে গেছে, এটা একটা নেশার জগৎ। এবং এই রিসার্চার যারা হয়েছে সবাই ভালো আছে, কেউ খারাপ নেই। অন্য প্রফেশনে অনেক ধরনের চড়াই উতরাই থাকে, কিন্তু রিসার্চারদের জগৎটা হচ্ছে এটা, কেউ যদি চায় যে সে তার রিসার্চের ডাইমেনশন ছোট থেকে বড় বড় কত বড় জায়গায় নিয়ে যেতে পারে, এটা একটা আনলিমিটেড হয়। আমাদের বাংলাদেশ থেকে কিছু সায়েন্টিস্ট নাসায় কাজ করতেছে। নাসায় আমি জানি তারা বাংলাদেশের লোক, নাসায় কাজ করছে। এটা কি একদিনে সম্ভব হয়েছে? এবং এইটা একটা মারাত্মক আমাদের জন্য সৌভাগ্য। বাংলাদেশের
প্রত্যেকটা স্টুডেন্টেই আমরা দেখেছি যারা রিসার্চার হিসেবে দেশের বাইরে গেছে সবাই সাকসেস হয়েছে এবং সবাই ভালো করেছে। এর কারণ হলো আমাদের এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলি বা আমাদের ভাই বোন আমরা কিছু বলি, সবার একটা সহ্য করার ক্ষমতা আছে এবং অ্যাডাপ্ট করার একটা ভালো ধরনের একটা টেন্ডেন্সি আছে, অ্যাডাপ্ট করতে পারি আমরা, কষ্ট করে হলে অ্যাডাপ্ট করতে পারি। দ্বিতীয়ত হলো আমি যেটা বলি সেটা হলো যে আমাদের সবারই একটা উদ্যম আছে, আগ্রহ আছে, সেটাকে কাজে লাগিয়ে সবাই বড় হয়। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি যে ভালো ভালো রিসার্চার যারা অনেকেই দেখা যাচ্ছে যে দেশে আর আসে না, দেশের বাইরেই থেকে যায়। এর কারণ হচ্ছে দেশে আসার পর সে ওই সুবিধাগুলো পাবে না দেশের বাইরে যেটা পেয়েছে। ঠিক আছে, এই জন্য আমার মনে হয় যে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন করতে পারি। আমরা ফর্মালি সামনে সুন্দর করে একদম স্পেসিফিকলি আমাদের ক্লাসগুলো আমরা শুরু করব। প্রথম থেকে আমি যেটা বলি যে আমরা যদি কোনো ডেডলাইন দিই, কোনো ক্লাসের নোটিশ দিই, সেটাতে রেসপন্স করতে হবে এবং থাকতে হবে। মিস করলে হবে না, মিস করলে সুযোগ থাকবে না। আমরা হয়তো এখন আমাদের কোনো এই প্রাথমিক পর্যায়ে যারা আমাদের মেম্বার হবে এদের জন্য হয়তো আমরা যথেষ্ট পরিমাণে ছাড় দেব, কিন্তু পরবর্তীতে আমাদের অর্গানাইজেশন ভালো জায়গায় দাঁড়িয়ে গেলে তখন আমরা এত সহজে নিব না। এই জন্য শুরু থেকে থাকলে আমরা আমাদের যেটা টার্গেট, আমরা দেখবো ডিসিপ্লিন ওয়াইজ আমরা গ্রুপ করে দেবো। আমাদের যদি বায়োকেমিস্ট্রিতে 5 জন আসে, 5 জনকে আমরা একটা গ্রুপ করে দেবো, তাদেরকে তাদের ফিল্ডে আমরা রান করাবো। কেউ যদি ইংলিশ থেকে আসে, ইংলিশ থেকে 5 জনকে দিব, তাদের ফিল্ডে তারা রান করবে। আমাদের যদি অ্যাগ্রোনমি থেকে আসে, অ্যাগ্রোনমি তারা তাদের ফিল্ডে, আমাদের ভেটেরিনারি থেকে আসবে, ভেটেরিনারিগুলো একটা গ্রুপ হবে, তারা তাদের ফিল্ডে, এবং সবগুলোকে আমরা মনিটর করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন হচ্ছে আমরা কোন বয়সে আসলে এই রিসার্চের সাথে জড়িত হবে, আমাদের এখন বয়সটা কত? এখানে কি মাস্টার্সের আছে কেউ? মাস্টার্সে কে কে আছে ভাই? একজন। মাস্টার্সের রিসার্চের সঙ্গে যুক্ত হলে আসলে টু লেট, কারণ অলরেডি কিন্তু আমার কিছু সময় গেছে চলে। মাস্টার্সের আগে আমরা জানি যে আমাদের অনেকগুলো দেশের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদেরকে মাস্টার্স বা পিএইচডি স্কলারশিপ পেতে হয় অনেক দেশে। তো এই কম্পিটিটিভ জগতে আমি যত পিছাই থাকবো তত আমার নিজের সর্বনাশ হবে। আমরা দেখেছি আমাদের দেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আমি যদি বলি আমাদের ভেটেরিনারি লাইনে সিবাসু, তারপর আমি যদি বলি যশোর, তারপর যদি আমি বলি শেরে বাংলা, আমি যদি বলি আমাদের বাকৃবি, এরা কিন্তু আন্ডার গ্রাজুয়েট অবস্থায় 2-3-4টা পেপারের মালিক হয়ে যায়। 2-3-4টা পেপার যখন তার পাবলিশড হয় তো সে কিন্তু একটা মানে জায়গায় উঠে যায়। মাস্টার যখন করে তখন তার থিসিস লেখা, রিসার্চ পেপার তৈরি করা, কনফারেন্স পেপার তৈরি করা, অ্যাবস্ট্রাক্ট তৈরি করা, আর্টিকেল লেখা অলমোস্ট সে শিখে ফেলে, এবং তখন কিন্তু সে ইজিলি স্কলারশিপের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারে। তো আমাদের যাদের দেরি হয়ে যায় তারা কিন্তু ওই স্ট্রাগলটা সামলাতেই, ওইভাবে তৈরি হতে হতেই আমাদের কিন্তু মাস্টার্সের বয়সটা শেষ হয়ে যায়, তখন কিন্তু পিএইচডি হান্ট করতে গিয়ে সে স্কোরিংয়ে পিছিয়ে পড়ে। এই জন্য আমরা আমাদের দেশের আঙ্গিকে আমরা যদি বলি, কারো যদি ইচ্ছা থাকে যে আমি দেশের বাইরে মাস্টার্স করব, অনার্স শেষ দেশের বাইরে মাস্টার্স করব, তাদের জন্য এটাই বেস্ট সময়। এখনই সময়, 3rd ইয়ার 4th ইয়ার এবং ফাইনাল ইয়ারের আগে অ্যাটলিস্ট 4টা-5টা পেপার করে তার সেদের রিসার্চার তার ডকুমেন্টস তাকে তৈরি করতে হবে, এবং এটা হচ্ছে প্রুফ, এটা হচ্ছে তার ডকুমেন্টস, এটাই কথা বলবে যে সে রিসার্চার। যার কারণে প্রফেসরকে যখন নক করবে, প্রফেসর তাকে রেসপন্স করবে। আমি যে রিসার্চার, আমি যে রিসার্চ করি, তার ডকুমেন্টস কি? এটা রিকগনিশন হচ্ছে এটাই যে আমার 4টা-5টা পেপার আছে। প্রফেসর তখন তার সিভি দেখে, তার রিসার্চ প্রোফাইল দেখে তাকে চুজ করবে। আর যদি এটা আমার না থাকে, আমার অনার্সের রেজাল্ট, মাস্টার্সের রেজাল্ট বা আমার একাডেমিক যত ভালো রেজাল্ট দেখাই না কেন, রিসার্চার হিসেবে আমার কোনো প্রুফ নাই। সো এটাতে আমি তখন স্কোরিংয়ে তার নিচের চয়েসে চলে আসবো। এই জন্য আমাদের শুরু থেকে এটা খেয়াল রাখা দরকার। হ্যাঁ, আমরা যদি সত্যি সত্যি দেশে না থাকতে চাই তাহলে এক ধরনের চিন্তা, দেশে থাকতে চাই তাহলে এক ধরনের চিন্তা। আমি যদি চিন্তা করি যে আমি দেশে সার্ভিস দেব, দেশে আসব, তাহলে রিসার্চের প্যাটার্ন বা রিসার্চের আর্টিকেল লেখা বা রিসার্চের জন্য সংশ্লিষ্ট এক ধরনের মোটো হবে, এক ধরনের প্রোটোকল হবে। আর যদি বলি না আমি সুইচ করবো, দেশে থাকবো না, দেশে মাস্টার্স করবো না, বাইরে মাস্টার্স করবো, বাইরে পিএইচডি করবো, বাইরে পোস্টডক করবো, বাইরে সেটেল হবো, তাহলে তার স্টাইলটা হবে অন্যরকম। আর যদি কেউ চিন্তা করে, এটা নিয়ে আমরা বিস্তারিত অন্য সময় আমাদের আলাদা সেশনে আমরা কথা বলবো। তো আমার মনে হয় কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেগুলো একটু এখন এনজয় করতে পারি। রিসার্চের জন্য কোশ্চেন হচ্ছে মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমি বলবো যে এটা হচ্ছে মিডল পজিশনে। এই সিজির ইফেক্টটা
এটা মানে খারাপও নয় ভালো নয়, তবে ভালো হলে পজিটিভ, ভালো হলে মানে এক্সট্রা, হ্যাঁ, খাবারের সঙ্গে সালাদের বা আমাদের এপিটাইজার যেরকম সেরকম। আর যদি মিডিয়াম থাকে তাহলেও চলবে, কিন্তু বেশি খারাপ সিজিপি হলে তাহলে তাকে কোনো না কোনো এক জায়গায় এটাকে রিকভার করতে হবে। আমি যেটা বলি যে কারো যদি অনার্সের রেজাল্ট খারাপ হয় তাহলে তাকে ট্রাই করতে হবে মাস্টার্সের জন্য এটা সে রিকভার করতে পারে। দুটো রেজাল্টই যদি খারাপ হয়, সিম্পলি আমি এর ব্যাকগ্রাউন্ডটা বলি। জাপানে যখন মনোবসের জন্য কেউ অ্যাপ্লাই করে তো কিভাবে তাদেরকে স্কোরিং করা হয়, এটা ইন্টারনাল বিষয়, যদিও আমি জেনে ফেলছি যে জাপানে যদি কেউ মনোবসের জন্য অ্যাপ্লাই করে তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাদের কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া যেটা বলছিলাম যে তারা দেখে যে আগে এর রিসার্চ প্রোফাইলটা কেমন, তার পাবলিকেশন কয়টা আছে, এইটা বেস করে তারা মার্কিং করে। দ্বিতীয়ত দেখে যে তার এরকমভাবে মাস্টার্স, তারপর অনার্স বা মাস্টার্সে তার রেজাল্টটা কেমন, এইটা দেখে। তৃতীয়ত দেখে যে তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, 3টা বা এরকম 4-5টা ক্রাইটেরিয়া তারা ফিক্স করে। ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিম্পলি আমাদের যদি আমরা দেশের বাইরে যেতে চাই তখন আইএলটিএস দেখবে। জাপানে একটু রিল্যাক্স আছে হচ্ছে এই জায়গায়, জাপানে যদি কারো ল্যাঙ্গুয়েজ বিশেষ করে আইএলটিএস নাও থাকে তবুও সে মনোবসতে অ্যাপ্লাই করতে পারবে, কারণ ওটা কম্পালসারি না। তবে প্রবলেম হবে অন্য জায়গায়, তার কম্পিটিটর যারা তাদের যদি আইএলটিএস থাকে, আমার কম্পিটিটর যারা তাদের আইএলটিএস আছে আমার নাই, তাহলে কি হবে? হ্যাঁ, এইখানে কিন্তু তারা কিন্তু তাকে প্রায়োরিটি দিবে, স্বাভাবিক না? এখানে তারা তাকে প্রায়োরিটি দিচ্ছে। হ্যাঁ, তবে জাপানের একটা সুবিধা হচ্ছে জাপানে ওই যদি রিসার্চারদের প্রোফাইল বেশি ভালো হয়, পেপারে যদি সে টপ স্কোরার হয়, একাডেমিক রেজাল্ট বা এখানে এদিকে যদি তার কোনো পজিশন থাকে, তখন এই ল্যাঙ্গুয়েজটাকে তখন তারা নেগলেক্ট করে। জাপানের ক্ষেত্রে আমি এটা বলছি। আর আমরা যদি অন্য কান্ট্রিগুলোতে যাই, ইউএসএ গেলে তো ল্যাঙ্গুয়েজ মাস্ট, হ্যাঁ, ইউরোপে গেলে ল্যাঙ্গুয়েজ মাস্ট লাগবে, আইএলটিএস টোফেল যেটা সেটা লাগবে। একাডেমিক রেজাল্টটা হলো আমাদের জন্য, আমি বলবো যে এটা একটা একেবারে ফেললাও না, আবার একেবারে কম্পালসারিও না, এরকম একটা অবস্থান। তবে হোপলেস হওয়ার কিছু নাই, যাদের অনার্সে সিজিপি খারাপ আছে তারা আমরা রিকভার করবো আমাদের মাস্টার্স লেভেলে। এই তো ঠিক আছে। আর কারো বলো, শোনা যাবে, অসুবিধা নেই। রিসার্চ করার ক্ষেত্রে আমি বলছিলাম যে সাবজেক্ট করতেছি এটা কতটা কি সাবজেক্ট? তাহলে আমরা তো শারীরিক শিক্ষা করতে ভেরি গুড, হ্যাঁ, শারীরিক শিক্ষা। হ্যাঁ, আমি বলি অ্যাকচুয়ালি রিসার্চে আমরা বাংলাদেশে এগুলোকে ন্যারো করে দেখি। একজন মানুষ কোন ফিল্ডে রিসার্চ করবে এটা কেউ কারোর জন্য কোনো বাউন্ডারি রেখে দেয়নি, এটা উন্মুক্ত, রিসার্চের ফিল্ডটা রিয়েলি উন্মুক্ত। যেমন আমি বলি, আমি পড়েছি হচ্ছে এখানে লাইফ সায়েন্সের লোক, অর্থাৎ ভেটেরিনারি, অ্যানিমাল হাজবেন্ডারি, এই সায়েন্সের লোক। আমি মাস্টার্স পিএইচডি করছি টোটালি ন্যানো টেকনোলজির উপরে, কিভাবে সম্ভব হলো? আমি এই ফিল্ডের লোক, অথচ আমি মাস্টার্স এবং পিএইচডি দুটাই আমার, মাস্টার্স হচ্ছে পিএইচডি এবং পোস্টডক। পিএইচডি করেছি আমি ন্যানো টেকনোলজিতে, পোস্টডক করেছি বায়োমেটেরিয়ালসের উপরে, টিস্যু ইঞ্জিনিয়ারিং এর উপরে। কিছুটা লিঙ্ক আছে, কিন্তু এটা ম্যাটারই না। আপনি যদি স্পোর্টসের মানুষ হন, স্পোর্টস যদি আপনি স্পোর্টসের দেখবেন যে স্পোর্টসে আপনাকে বললাম স্পোর্টসে ন্যানো টেকনোলজিতে বিশাল কন্ট্রিবিউশন, আপনি এটা নিয়ে ঢুকতে পারবেন যদি আপনার এক্সপার্টিস থাকে। তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেটা, সেটার জন্য আমাদের সায়েন্সে লাগবে, কারণ আর্টসের মানুষ সায়েন্সে কাজ করতে পারবে না। তবে আপনাদের এর অনেক সাকসেস হিস্টোরি আমি শোনাবো। আমাদের এখানে ফোকলোরের একজন প্রফেসর, নাম বলবো না, উনি এখানে ফোকলোর না ডিপার্টমেন্ট, জাপানে উনি পিএইচডি মাস্টার্স করেছেন ইকোনমিক্সের উপরে। কিভাবে সম্ভব? এক্ষেত্রে যেটা হবে তাদেরকে ওখানে যে অ্যাডাপ্ট করতে হবে। আমাকে ন্যানো টেকনোলজিতে অ্যাডাপ্ট করতে গিয়ে আমাকে 6 মাস সময় দিতে হয়েছে, আমাকে আগে থেকে স্টাডি করতে হয়েছে, জানতে হয়েছে, এবং আগে প্রমাণ করতে হয়েছে যে আমি এগুলো পারবো, অ্যাডাপ্ট করতে হয়েছে। আপনারও এরকম হবে। আপনি যদি মনে করেন আপনি সায়েন্সের কোনো সাবজেক্টে স্পোর্টস সায়েন্স দিয়ে আপনার স্পোর্টসের উপরে আমাদের ন্যানোর প্রচুর কাজ আছে। আপনি বড় বড়, আমি সেদিন ওকে বলছিলাম, আমাদের বড় বড় অ্যাথলেটস যারা আছে, বড় বড় বিশেষ করে যারা এই খেলার জগতে যারা, তাদের সাথে নিউট্রিশনের বড় একটা সম্পর্ক আছে। আপনি এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন যে যারা ফিজিক্যাল
মানে সায়েন্সের বা স্পোর্টস সায়েন্সের যারা আছে এদের হেলথ স্ট্যাটাসটা কেমন হওয়া দরকার, এদের নিউট্রিশনের সাথে এদের পারফরমেন্সে কোনো কোরিলেশন করে কিনা, এগুলো আপনি দেখতে পারবেন। আপনি কিন্তু নিউট্রিশনে দিয়ে এটা কাজ করতে পারবেন। এরকম বিভিন্ন আছে। বিশেষ করে আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি আসলে নিজেকে একটা জায়গায় এক্সপার্টিস বানাতে চাই, এর জন্য একটা চ্যানেল দরকার, সেই চ্যানেলটা যেভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় এটাই। আর সারা ওয়ার্ল্ডে কোনো সাবজেক্টের জন্য বেরিয়ে হিসেবে রাখা হয়নি। আমি যে একটু আগে বললাম যে আমাদের এখন সারা ওয়ার্ল্ডে ইন্টারডিসিপ্লিনারি যে জার্নালগুলো এগুলোরই ইম্প্যাক্ট বেশি, ইন্টারডিসিপ্লিনারি যে রিসার্চ এগুলোরই এখন ভ্যালু অনেক বেশি। ইন্টারডিসিপ্লিনারি একটার সাথে একটা, আমরা এখন বর্তমান সময়ে দেখতেছি যে ফিজিক্সের সাথে আমাদের বায়োলজির সাথে আমাদের লাইফ সায়েন্সের সাথে আমাদের ইকোনমিক্সের, আমাদের স্ট্যাটের, আমাদের ম্যাথের, বর্তমান সময়ে আমরা যেটা এখন দেখি ডেটা সায়েন্স, তাই না, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এগুলো এখন কিন্তু সবাই ইন্টার রিলেটেড হিসেবে কাজ করতেছে, কেউ আর সিঙ্গেলি কাজ করে না। কারণ প্রত্যেকটা জায়গায় এই প্রত্যেকের কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। যেটা যে লাইনে এক্সপার্ট সেটুকু কাজ করবে। এভাবেও পেপার এখন আমাদের হচ্ছে। এই তো আর কি, কটা বাজে বলো? স্যার আজকে তো সেশন, পরবর্তী সেশনগুলো স্যার অনলাইন হবে নাকি অফলাইন হবে? হ্যাঁ, পরবর্তী সেশনগুলো আমরা দেখবো যে আমাদের ফিজিক্যালি অ্যাটেন্ড করার সংখ্যা কত, তারপর ভিত্তি করে আমরা করব। যদি দেখি যে টাইম ম্যানেজমেন্ট করা সবার জন্য কষ্ট হচ্ছে, তখন হয়তো আমাদেরকে অনলাইনে যেতে হবে। স্যার কোনো অফলাইন ক্লাসে কোনো কারণে অ্যাটেন্ড না পারলে স্যার? হ্যাঁ, অফলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলে আমাদের এগুলো রেকর্ডেড হবে এবং আমাদের এগুলো চ্যানেল আকারে ইউটিউবে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া থাকে সেখানে চলে যাবে। আমি যদি সিম্পলি বলি, আমাদের রিসার্চার হওয়ার জন্য দুইটা টুলস আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইংলিশটাকে সবাইকে ইংলিশে এক্সপার্ট হতে হবে এক। দ্বিতীয়ত হলো আমাদের সবারই কম্পিউটার এক্সপার্ট হতে হবে। কম্পিউটারে একজন রিসার্চারের কাজ কম্পিউটার ছাড়া অসম্ভব। আপনাকে এমএস ওয়ার্ডের বিভিন্ন ফরম্যাট শিখতে হবে, এক্সেলে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস শিখতে হবে, পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি, বিভিন্ন ধরনের ফিগার তৈরি, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। এগুলো যদি জানেন আপনার কাজ সহজ হবে। এগুলো জানতেই হবে। এগুলো না জেনে আপনি যখন দেশের বাইরে যাবেন আপনার জন্য বড় বিপদের কারণ হবে এগুলো। আরেকটা জিনিস বলি, আমাদের দেশে অনেকে না বুঝে শুধু পেপারের সংখ্যা বাড়াতে চায়। ও চিন্তা করে যে এগুলো কিছুটা ইলিগেল, কিছুটা বলবো যে নিজেদের জন্য ট্রাপ। এটা ছেলে যদি মনে করে আমার 4-5টা পেপার দরকার, তো আমি কাউকে টাকা দিয়ে অথবা কারোর সাথে চুক্তি করে অথবা কারোর সাথে সংযুক্ত হয়ে শুধু নাম দিয়ে 4-5টা পেপারে নাম নিলাম, এটার দ্বারা কি হবে? এটার দ্বারা মারাত্মক বিপদে পড়বে সে। কেন বিপদে পড়বে? সে যখন স্কলারশিপ নিয়ে যাবে ওই 4-5টা পেপারকে রেফারেন্স হিসেবে দিয়ে প্রফেসর যাওয়ার পরে তাকে একটা কাজ ধরাই দেবে। 4-5টা পেপার করে আসতে প্রফেসরের কনফিডেন্সে সে কাজটা পারবে, পেপার ধরাই দেবে। যখন সে কাজটা করতে পারবে না, প্রথম দিন থেকেই তার উপরে হার্নিং শুরু হবে। এই যে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হলো ওই প্রফেসরের, এইটা আর সে কোনোভাবে রিমুভ করতে পারবে না সারা জীবন পরিশ্রম করে। তো এই ট্রাপে পড়ে অনেক ছেলে মেয়ে কিন্তু বিপদে পড়ে গেছে, অনেকেই। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, হ্যাঁ, 4A4 পাওয়া, জিপিএ 4A4 পাওয়া একটা ছেলে যখন দেশের বাইরে গিয়েছে, তারপর যখন তার কাছ থেকে ওই আউটপুট পায়নি, তখন ওই প্রফেসর বাংলাদেশে যে প্রফেসর তাকে রিকমেন্ড করেছে তাকে মেইল করেছে। দেখি আমাদের জন্য সম্মানের। এই জন্য আমি যদি কোনো ছাত্রকে রিকমেন্ড করি, সে যদি গিয়ে সেই ল্যাবে সে প্রফেসরকে স্যাটিসফাই করতে না পারে, কি অবস্থা হবে? ওরা কিন্তু ছাত্রকে কিছুই বলবে না, যে রিকমেন্ড করেছে তাকে বলবে। এই জন্য বলি যে আমি যদি একটা রিসোর্স হই, তখন প্রফেসর আমার কাজে যদি সন্তুষ্ট হয়, কোনোদিন সে আমার পিছনে লাগবে না। বাইরের দেশে মেন্টর যারা সুপারভাইজার, তাদের ম্যাক্সিমাম জায়গায় এই ট্র্যাপে আমরা পড়ে যাই। প্রফেসর কোনো করেন না আমার উপর রাগ করেছে, আমার কাজ আমি তাকে স্যাটিসফাই করতে পারি নাই, যার কারণে সে বিভিন্নভাবে আমার উপর স্টিম রোলার চালাচ্ছে, কথায় কাজে আমাকে সময় দিয়ে, আমাকে অযথা বসায় রেখে, আমাকে অযথা টাইমিং দিয়ে। হ্যাঁ, যদি আমি কাজ না পারি আর যদি তাকে স্যাটিসফাই করতে পারি, সে আমার উপর প্লিজ থাকে, আমাকে ফ্রিডম দিয়ে দেবে। আমার লাইফে আমাকে প্রফেসর বলেছে তুমি কখন আসবে কখন যাবা সেটা আমার ব্যাপার না, তোমার ডেস্টিনেশন যদি ঠিক থাকে। বাস, সে কোনোদিনই আমার পিছনে লাগেনি যে এই সময় আসতে হবে, এই সময় যেতে হবে। অথচ অনেক ল্যাবে আমি ঘটনা শুনি, প্রফেসর মানে বলে যে এই সময় আসতে হবে, এই সময় যেতে হবে, এবং প্রফেসর তাকে চেক করে, দেখে, ইত্যাদি ইত্যাদি। আমার প্রফেসর কোনো আমার পিছনে লাগেনি, কারণ জানে যে ও কাজ পারবে, কাজ বের করে দেবে। আপনি যদি এরকম হন, আপনার যদি এক্সপার্টিস থাকে, আপনি যদি জানেন যে আপনি প্রফেসরকে স্যাটিসফাই করতে পারবেন, তখন প্রফেসর কখনো আপনার পিছনে লাগবে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা কাজ না শিখে যেতে চাই। কাজ না শিখে যেতে চাইলে তো বিপদটা হবেই, এবং মারাত্মক সমস্যা হবে
ওই ল্যাবে তো আপনি একা কাজ করবেন না। ওই ল্যাবে আপনার ভিয়েতনামের থাকবে, চাইনিজ থাকবে, কোরিয়ান থাকবে, বিভিন্ন দেশের লোকজন থাকবে। তারা কিন্তু আপনাকে দেখে দেখে হাসবে এবং ইনসাল্ট করা শুরু করবে এবং আমরা শত্রু হয়ে যাবে শিওরলি। অনেক সময় বাঙালিও থাকবে, যে বাঙালি আপনাকে হেল্প করবে না, বিপদে ফেলাবে আপনাকে। হ্যাঁ, কারণ কি প্রত্যেকই ল্যাবে একটা কম্পিটিশন থাকে, প্রত্যেক ল্যাবে কম্পিটিশন থাকে। আপনি দেখবেন যে একই 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 ইউনিভার্সিটির বড় ভাই ছোট ভাই একই ল্যাবে গেছেন, তার পেপারে আপনার নাম দিচ্ছে না, দেবে না, কারণ বিদেশে এটা সিস্টেম না। আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে, নাহলে আপনাকে নাম দেবে না। আপনি হয়তো মনে করছেন আরে বড় ভাই আপনি আমার ডিপার্টমেন্টের আমার এলাকার, নামটা দেবেন না, ব্যাপারটা এরকম না। এই জন্য আমি যদি জানি একটা ম্যানুস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, কিভাবে একটা ফিগার ডিজাইন করতে হয়, হ্যাঁ, এটাই হচ্ছে রিসার্চ। তাহলে আমাকে এই এক্সপার্টিস গুলোকে, এখন আমি একটা কোশ্চেন করি, আমাদের রিসার্চের টাইটেলে কেন ফুল স্টপ থাকে না? রিসার্চের কোনো টাইটেলে আমরা কখনোই ফুল স্টপ দিই না, কেন? এখন যদি কেউ ফুল স্টপ দেয়, কোনো কারণে কেউ যদি এটা না জানে একটা টাইটেলে, রিসার্চের টাইটেলে একটা ফুল স্টপ দেয়, তাহলে কি হবে? মানে তার যে রিসার্চের বেসিক জ্ঞান নাই, শুধু এতটুকু দিয়েই বোঝা গেল, শুধু একটা স্টপ দিয়েছে সে, আর কিছু করা লাগবে না। প্রফেসর এটা থেকেই বুঝবে যে ও আসলে কি জানে, আর ভিতরে যাবে না। টাইটেলে কখনো ফুল স্টপ হবে না। তার মানে কি, টাইটেলটা আমরা জানি যে কোনো রিসার্চে আমাদের হচ্ছে অ্যাবসলিউট নাই, এটার এন্ডিং নাই, চলতে থাকে, পরিবর্তন হবে, কত কি হবে। এর কারণে আমরা টাইটেলকে আমরা স্টপ করে দিতে পারি না, ঠিক আছে? এখন যে মিস্টেক করবে সে তো ধরা পড়ে যাবে। এরকম আরো অনেক জায়গায় আছে, ঠিক আছে? তো আমার মনে হয় আমরা সামনে আমরা ফর্ম দিব, ফর্ম, হ্যাঁ, ঠিক আছে? আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে আপনারা যারা উপস্থিত ছিলেন, আমরা সবাইকে আমাদের মেম্বারশিপ ফর্ম দিব। আমাদের মেম্বার হইতে হবে এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার আমাদের, অ্যাক্টিভ, শুধুমাত্র মানে মেম্বার না, অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার। আমাদের যে সোশ্যাল মিডিয়া হবে, আমাদের যে আদার্স যেটা হবে, সেগুলোকে ফলো করতে হবে, সেগুলোর সঙ্গে থাকতে হবে। এবং আমরা অফলাইন অনলাইন যে লাইনে আমরা যখনই ডাকবো আমাদের সাথে থাকতে হবে এবং টার্গেট থাকতে হবে। আমরা টার্গেট দিয়ে দেবো যে আমাদের এই 3 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আমাদের একটা পেপার দরকার। আমরা রিসার্চ বেসড পেপার, রিভিউ আর্টিকেল, শর্ট কমিউনিকেশন, যার যেরকম ক্যাপাবিলিটি আছে আমরা সেগুলো বের করে নিয়ে আসবো। এবং আমি সবাইকে অনুরোধ করব, আমরা যদি অ্যাক্টিভলি রিসার্চ করতে চাই তাহলে আমরা আমাদের একটু সময় বের করব এবং সেটা সবার সিদ্ধান্ত কর্মেই আমরা সময়টা ঠিক করবো যে আমরা কখন অ্যাভেলেবল হবো। আমরা জানি যে সবাই আমাদের এখানে অনেক সময় পরীক্ষা থাকে, আমাদের ক্লাস থাকে ইত্যাদি, সেটা চিন্তা করে আমরা সময় বের করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটু কম্পিউটার লাগবে, অ্যাটলিস্ট আমাদের একটু এক্সেস দরকার এগুলোতে। পাশাপাশি হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা একটা গ্রুপ করে দেবো, গ্রুপ আকারে গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়, ঠিক আছে? আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আমাদের সামনে আরো ভালো কিছু নিয়ে আমরা উপস্থিত হতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।